This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং, আপনি দেখছেন টিভি9 বাংলা। আপনার সঙ্গে রয়েছি আমি দীপ। দেখে নেব এই মুহূর্তে সকালের কিছু গুরুত্বপূর্ণ খবর। একদিন পার, এখনো গার্ডেন রিচে কংক্রিটের নিচে আটকে অন্তত দুজন, এমনই আশঙ্কা। বহুতলের বিপর্যয়, এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে 10 জনকে বার করে আনে এনডিআরএফ। রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। এখনো কংক্রিটের নিচে 2 জন আটকে রয়েছে বলে অনুমান উদ্ধারকারীদের। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে। সোমা, উদ্ধার কাজ কি শুরু হয়েছে, না হলে কতক্ষণের মধ্যে শুরু হবে, আর নিচে কি এখনো কেউ আটকে রয়েছে এমন আশঙ্কা রয়েছে? দেখো, সেরকমই কিন্তু আশঙ্কা রয়েছে যে নিচে কিন্তু এখনও পর্যন্ত মানুষ আটকে রয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যে আরও 2 জনের নিচে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মৃত্যুর যে আশঙ্কা, সেই মৃত্যুর আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত অফিসিয়ালি নয় বলা হলেও মৃত্যুর সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে, সেরকমই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সেই উদ্ধার কাজ কিন্তু শুরু হবে সকাল 7:30 থেকে। এনডিআরএফের যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে সেই প্রস্তুতি নিয়ে নিয়েছেন এবং একেবারে সেই ঘটনাস্থলে তারা পৌঁছে গেছে। দেখো, আমি যেখানে রয়েছি ঠিক গলির মুখটাতে, অর্থাৎ ভেতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মিডিয়াকে, যেখানে উদ্ধার কাজ হচ্ছে। দেখো, বাইরেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং কলকাতা পুলিশের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে রয়েছেন। এবং বিশেষ সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে আজকে কিন্তু সকালে কিন্তু এখানে সেই স্নিফার ডগ কিন্তু ভেতরে প্রবেশ করেছে। অর্থাৎ স্নিফার ডগ দিয়ে সেখানে কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে যে কোনো প্রাণের কোনো সন্ধান রয়েছে কিনা, সেই বিষয়টি কিন্তু স্নিফার ডগ নিয়ে তারা কিন্তু সেখানে পরীক্ষা করছেন। স্নিফার ডগ এই মুহূর্তে কিন্তু ভেতরে, অর্থাৎ যেখানে উদ্ধার কাজ হবে সেখানে রয়েছে এবং সকাল 7:30 থেকে শুরু হবে এনডিআরএফের কাজ। গতকাল রাতে তারা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, কিন্তু যেহেতু পর্যাপ্ত আলো ছিল না, তারা মনে করেছেন যে সেই সময় উদ্ধার কাজ চালানোটা সেফ নয়, সেই কারণে কিন্তু রাতে আর তারা উদ্ধার কাজ চালাতে পারেনি। আজ সকাল অর্থাৎ 7:30 থেকে কিন্তু তাদের যে কাজটি অর্থাৎ উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু শুরু হবে, সেরকমই আমরা জানতে পারছি। সম্পূর্ণ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। সকাল 7:30 বাজলেই কিন্তু সেই যে কাজ, উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ শুরু হবে। এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে গতকাল যে ক্ষোভ বিক্ষোভ দেখা গিয়েছিল সোমা, সেই ক্ষোভ বিক্ষোভ কি এখন খানিকটা প্রশমিত? মানে প্রশাসনের এই যে তদারকি বা তৎপরতা, তাতে কি স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ খানিকটা হলেও প্রশমিত হয়েছে বলে মনে হয় তোমার? না, দেখো, এই যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এত সহজে প্রশমিত হওয়ার নয়, কারণ একটি মাত্র ঘটনা ঘটেছে, অর্থাৎ একটি বাড়ি ভেঙে পড়েছে। এরকম কিন্তু প্রচুর বাড়ি এখানে রয়েছে, ইল্লিগাল কনস্ট্রাকশন এখানে রয়েছে, সেরকম অভিযোগ কিন্তু গতকাল থেকেই আমরা পাচ্ছি। এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে কিন্তু অনেক ইল্লিগাল কনস্ট্রাকশন আছেন, তারা কিন্তু আতঙ্কিত, তারা কিন্তু ভয়ে রয়েছেন যে কোনো সময় সেরকম কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বলেছেন যে এরকম কড়া ব্যবস্থা তিনি নেবেন। যে ঘটনাটা ঘটেছে, প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এলাকায় কিন্তু এখনো পর্যন্ত এরকম অনেক ইল্লিগাল কনস্ট্রাকশন আছে। বুঝতে পারলাম সোমা, তোমাকে অনেক ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তীতে আবার তোমার কাছে আসি পরে। 2026-এর মাঝামাঝি বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা। টিকা কতটা নিরাপদ, তার প্রথম দফার পরীক্ষা ইতিমধ্যেই শেষ। ক্লিনিক্যাল পরীক্ষা করছে ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড। গার্ডেন রিচের ঘটনায় ব্যর্থতা কবুল করে ক্ষমা চাইলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়রের কথায় স্পষ্ট বার্তা, যাদের উপর তাকে নির্ভর করে চলতে হয় তাদের অনেকেই নিজের দায়িত্ব পালন করেন না। খোদ মেয়রের কণ্ঠে আক্ষেপ যে কিছু কাউন্সিলর এমনও রয়েছেন যারা বাড়ির পাঁচিল তুলতেও টাকা নেন। তবে তার মতে অধিকাংশই সৎ। দুর্ঘটনার পর টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অকপট কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। আমাকে ডিপেন্ড করতে হয় মানুষের ওপরে, এবং সব মানুষ অ্যাক্টিভলি কাজ করে বলে আমার মনে হয় না।
যারা কলকাতা কর্পোরেশন এরিয়ায় থাকেন বা অন্যান্য মিউনিসিপ্যালিটিতেও থাকেন তারা জানেন বাড়িতে একটা পাঁচিল তুললেও কাউন্সিলর হাজির হয়ে যান, সেখানে একটা বাড়ি সে পারমিশন ছাড়া উঠে যাচ্ছে, তারা জানতে পারছেন না। কিছু কাউন্সিলর আছে যারা ওই পাঁচিল তুলতে গিয়ে রং করতে গেলে টাকা নেয়, আবার এরকম বেশিরভাগই কাউন্সিলর আছে যারা এসবের মধ্যে থাকে না। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একটা আপনাদের জন্য। সুপ্রিম কোর্টে আজ সিএএ মামলা শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে সিএএ মামলা শুনানি। সিএএ নিয়ে 237টিরও বেশি মামলা দায়ের। কেন্দ্র যে টাকা আটকে রেখেছে সেই টাকা রাজ্যের কোষাগার থেকে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের সভা থেকেও দিদির গ্যারেন্টির কথা প্রান্তিক মানুষদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারের খাস তালুকে দাঁড়িয়ে ফের একবার শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন তিনি। কেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করছে না বিজেপি? সোমবার উত্তরটা দিয়েই দিলেন বিজেপির রাজ্য সভাপতি। শুনুন একবার। সকালে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ফের একবার চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়ে যান অভিষেক। তৃণমূলের মুখপাত্র রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুও বিতর্কে সরাসরি আহ্বান জানান সুকান্ত মজুমদারকে। উনি বালুরঘাটে যাচ্ছেন জনগর্জন সভা করতে, তা ওখানে বিজেপির রাজ্য সভাপতি তিনি বালুরঘাটের একবার জিতেছেন, দ্বিতীয়বারের ক্যান্ডিডেট, তিনি জায়গা ঠিক করুন। অভিষেক নিজেও বালুরঘাটের জনগর্জন সভা থেকে সুকান্তকেই নিশানা করলেন। বালুরঘাটে এবারও যে বিজেপির প্রার্থী সুকান্তই। প্রায় 96 ঘন্টা হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, কোনো নেতার ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। আমি সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আর একবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি খালি আমাকে এক বেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান, আপনি জায়গা ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। চ্যালেঞ্জটা এই উত্তরবঙ্গেরই ময়নাগুড়ির মঞ্চ থেকে শুরু করেছিলেন অভিষেক। 2021-এর ভোটে বাংলায় বিজেপির হারের পর দিল্লি কত টাকা দিয়েছে সেই শ্বেতপত্র নিয়ে মুখোমুখি বিতর্কে বসতে বলেন অভিষেক। বিজেপি এড়িয়ে যাচ্ছিল, তবে সুকান্ত বাবু জবাবটা দিলেন। বসা তো যাই, কিন্তু আমাদের সংস্কৃতিতে বলে শাস্ত্রার্থ বা যুক্তির লড়াই সবসময় সমকক্ষ লোকের মধ্যে হয়। অর্থাৎ আগে যেমন বিভিন্ন ডিগ্রি ছিল, যারা তীর্থ পণ্ডিত এরকম সমকক্ষের হয়। চোর আর শিক্ষক তো একসাথে এক প্রেমে তর্ক করতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ বিজেপি, মানে চ্যালেঞ্জের বিজেপির কাছে কোনো আহ্বানও নেই, বিজেপির কাছে কোনো প্রত্যাখ্যানও নেই। এই 3 বছরে আবাসের যদি 10 পয়সার শ্বেতপত্র আর 100 দিনের 10 পয়সার কাগজের হিসাব বিজেপি দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। রাজনীতির আঙিনায় পা রাখুন বা না রাখুন, এতে কার কি এসে গেল? ওনার সমর্থকদের প্রভাব পড়তে পারে, তাহলে তো বিজেপির কিছু আসবে না। বিজেপি কোনো চ্যালেঞ্জের উত্তর দেবে না, এখানেই আলোচনা শেষ। শ্রমিকের কথা শুনলেন? কেন বিজেপি অভিষেকের চ্যালেঞ্জকে গুরুত্ব দিচ্ছে না? এটি একটি প্রশাসনিক বিষয়। এই প্রশাসনের চ্যালেঞ্জ রাজ্য সরকার দিতে পারে এবং কেন্দ্র সরকার তার উত্তর দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের কেউ নন, আমি শ্রমিক ভট্টাচার্য ভারত সরকারের কেউ নই। বিজেপির মুখপাত্র যুক্তিতে খুব কি ভুল কিছু বললেন? অভিষেক রাজ্য প্রশাসনের কে? তাহলে যে চ্যালেঞ্জ অভিষেক জানাচ্ছেন তা যদি মমতা নিজে জানান, তখন কি দিল্লির কেউ শ্বেতপত্র নিয়ে হাজির হবেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে বিহারে আসন সমঝোতা 2-3 দিনের মধ্যেই। আরজেডি নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, 2-1টি আসনে সমঝোতা বাকি রয়েছে।